কখনো কি মনে হয়েছে ওই যে রিমোট কন্ট্রোল বা খেলনা গাড়ির ভেতরে ছোট্ট একটা ব্যাটারি, ওটা ঠিক কিভাবে কাজ করে? চলুন আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই দেখব। রাসায়নিক শক্তির এক দারুণ জাদু, যা সাধারণ কিছু জিনিসকে বিদ্যুতের উৎস বানিয়ে ফেলে। এই দেখুন, স্রেফ দুটো ধাতুর টুকরো আর সাথে একটু তরল, এটা দিয়ে একটা বাল্ব জ্বালানো সম্ভব? ব্যাপারটা তো প্রায় জাদুর মতোই শোনায়, তাই না? কিন্তু এর পেছনে কোনো জাদু নেই, আছে খাঁটি বিজ্ঞান, নিখাদ রসায়ন। তো মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে বদলে ফেলা। চলুন দেখি ঠিক কিভাবে এই রূপান্তরটা ঘটে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনায় কি কি থাকছে। আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝব। রাসায়নিক শক্তির জাদুটা আসলে কি, কোনটার কি কাজ, ইলেকট্রনগুলো কিভাবে ছোটাছুটি করে, আর ওই লবণ সেতুরই বা কি ভূমিকা। শেষে সবকিছু একবারে মিলিয়ে দেখব। তো চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, রাসায়নিক শক্তির জাদু। আচ্ছা, এই যে আমরা গ্যালভানিক কোষ বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, গ্যালভানিক কোষ হলো এমন একটা সেটআপ যেখানে একটা স্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, আর এই বিক্রিয়ার ফলে তৈরি হয় বিদ্যুৎ। মানে রাসায়নিক শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। আর হ্যাঁ, আমরা যে কোনো ব্যাটারি ব্যবহার করি, তার পেছনের মূল আইডিয়া কিন্তু এটাই। আচ্ছা, তাহলে এই সিস্টেমটা বানাতে কি কি লাগে? চলুন দেখে নিই এর মূল উপাদানগুলো কি কি। এই যে দেখুন আমাদের কি কি লাগছে। একটা জিঙ্কের পাত, যেটা হবে আমাদের অ্যানোড, একটা কপারের পাত, যেটা হবে ক্যাথোড, আর দুটো আলাদা আলাদা দ্রবণ, জিঙ্ক সালফেটের দ্রবণ আর কপার সালফেটের দ্রবণ। এদেরকে জোড়া লাগানোর জন্য আছে একটা লবণ সেতু বা সল্ট ব্রিজ, আর সবশেষে একটা তার আর একটা বাল্ব। মজার ব্যাপার হলো এই সাধারণ জিনিসগুলোই একসাথে মিলে একটা পুরো সার্কিট তৈরি করে ফেলে। তো সেটআপ তো রেডি, এবার আসল অ্যাকশন শুরু হবে। চলুন আমরা একদম ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে দেখি ঠিক কি ঘটে এর ভিতরে। দেখুন, এখানে কিন্তু একই সাথে দুটো উল্টো ঘটনা ঘটছে। অ্যানোড মানে জিঙ্কের দিকে হচ্ছে জারণ বা অক্সিডেশন, যেখানে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর ক্যাথোড মানে কপারের দিকে হচ্ছে বিজারণ বা রিডাকশন, যেখানে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করছে। ফলে কি হচ্ছে, জিঙ্কের পাতটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, আর কপারের পাতের ওপর নতুন কপার জমা হচ্ছে, মানে ওটা ভারী হচ্ছে। এখন প্রশ্ন হলো, জিঙ্কই কেন ইলেকট্রন দিচ্ছে, কপার কেন নয়? এর কারণ হলো এক একটা ধাতুর ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা এক এক রকম। জিঙ্কের এই ক্ষমতা কপারের চেয়ে অনেক বেশি, তাই যখনই সুযোগ পায় জিঙ্ক কপারকে ইলেকট্রন দিয়ে দেয়। তাহলে অ্যানোডের বিক্রিয়াটা যদি আমরা দেখি, কি হচ্ছে? প্রত্যেকটা সলিড জিঙ্ক অ্যাটম দুটো করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর নিজে জিঙ্ক 2+ আয়ন হয়ে ওই দ্রবণের মধ্যে মিশে যাচ্ছে। মানে ও নিজেকে বিলিয়ে দিচ্ছে ইলেকট্রন তৈরি করার জন্য। আর ওই যে দুটো ইলেকট্রন জিঙ্ক ছেড়ে দিল, সেগুলো কি করবে? ওগুলো তার বেয়ে সোজা চলে যাবে ক্যাথোডের দিকে, মানে কপারের পাতে। সেখানে দ্রবণে আগে থেকেই কপার 2+, CO2+ আয়ন ঘুরে বেড়াচ্ছিল। তারা এই দুটো ইলেকট্রন পেয়েই সাথে সাথে কঠিন কপার হয়ে যাবে, আর ওই কপার পাতের ওপর জমা হতে শুরু করবে। তাহলে দেখুন পুরো পথটা কেমন হলো। ইলেকট্রন বেরোচ্ছে জিঙ্ক থেকে, মানে অ্যানোড থেকে, এরপর বাইরের তার দিয়ে ছুটে যাচ্ছে, আর যাওয়ার পথেই কিন্তু ও বাল্বের ফিলামেন্টের ভেতর দিয়ে যায়, আর ঠিক তখনই বাল্বটা জ্বলে ওঠে। শেষে ইলেকট্রনগুলো পৌঁছে যায় কপারের পাতে, মানে ক্যাথোডে। কিন্তু একটা ব্যাপার আছে, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যেত যদি না একটা আনসাং হিরো বা পর্দার আড়ালের নায়ক থাকত। প্রশ্নটা হলো, ইলেকট্রন তো তার দিয়ে যাচ্ছেই, তাহলে আবার এই লবণ সেতুর দরকারটা কি? এটা না থাকলে কি এমন হতো? ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। জিঙ্ক যখন সমানে ইলেকট্রন ছেড়ে জিঙ্ক আয়ন তৈরি করছে, তখন অ্যানোডের পাত্রে পজিটিভ চার্জের একটা বিশাল জটলা তৈরি হয়ে যায়। অন্যদিকে ক্যাথোডের পাত্রে কপার আয়ন তো ইলেকট্রন নিয়ে সলিড কপার হয়ে যাচ্ছে, ফলে ওখানে সালফেট আয়নের জন্য নেগেটিভ চার্জের ভিড় জমে যায়। এই চার্জের জটলার কারণেই ইলেকট্রন আর চলাচল করতে পারে না। ঠিক এখানেই লবণ সেতুর এন্ট্রি হয়। ও ওর ভেতর থেকে নেগেটিভ আয়নগুলোকে অ্যানোডের দিকে পাঠায় পজিটিভ চার্জকে নিউট্রাল করতে, আর পজিটিভ আয়নগুলোকে ক্যাথোডের দিকে পাঠায় নেগেটিভ চার্জকে নিউট্রাল করতে। মানে ও একটা ট্রাফিক পুলিশের মতো দুই দিকের চার্জের ব্যালেন্স ঠিক রাখে, যাতে ইলেকট্রনের প্রবাহটা চলতেই থাকে। তাহলে চলুন এবার পুরো ছবিটা একসাথে দেখি। এই যে একটা মাত্র সমীকরণ, এর মধ্যেই কিন্তু পুরো ঘটনাটা বলা আছে। সলিড জিঙ্ক আর কপার আয়ন মিলে তৈরি করছে জিঙ্ক আয়ন আর সলিড কপার। এই যে একজনের ইলেকট্রন ছাড়া আর অন্যজনের সেই ইলেকট্রন গ্রহণ করা, এই লেনদেনের ফলেই কিন্তু বিদ্যুতের জন্ম হচ্ছে। তো সব মিলিয়ে যদি আমরা দেখি, অ্যানোড হলো জিঙ্ক, যেখানে জারণ হচ্ছে, মানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে।
ক্যাথোড হলো কপার, যেখানে বিজারণ হচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে। আর লবণ সেতু, সে তো পর্দার আড়ালে থেকে পুরো সার্কিটের চার্জের ভারসাম্য বজায় রেখে খেলাটা জমিয়ে রেখেছে। তাহলে সংক্ষেপে ব্যাপারটা কি দাঁড়ালো? জিঙ্ক ইলেকট্রন ছাড়ছে, সেই ইলেকট্রন তার বেয়ে বাল্বের ভেতর দিয়ে কপারের কাছে যাচ্ছে। আর এই যাত্রাপথেই রাসায়নিক শক্তি বদলে যাচ্ছে বিদ্যুৎ শক্তিতে, আর বাল্বটা জ্বলে উঠছে। আর লবণ সেতু আয়ন পাঠিয়ে পুরো সিস্টেমের ব্যালেন্স ঠিক রাখছে, যাতে কোষটা একটানা কাজ করে যেতে পারে। আর এখানেই একটা দারুণ ব্যাপার ভাবার মতো। এই যে এত সাধারণ একটা কোষের আইডিয়া, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করা, এই মূলনীতিটাই কিন্তু আজকের দিনের সমস্ত আধুনিক ব্যাটারির ভিত্তি। ভাবা যায়, এই সাধারণ একটা আইডিয়া থেকেই আজ আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, এমনকি ইলেকট্রিক গাড়ির মতো শক্তিশালী ব্যাটারি তৈরি হয়েছে।